মধ্যবিত্ত ঘরের বউ আমি, হিসেব করে চললে দেখা যায় কখনো কোনো জায়গায় ঠেকতে হয় না। এক আইটেম তরকারি দিয়ে কিভাবে আমি 3 বেলা সবাইকে খাওয়ালাম সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই তো দেখেন, গাছে দেওয়ার জন্য পেঁয়াজের খোসা পানিতে ভিজিয়ে রেখেছি, সেটাই কিন্তু এখন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। কারণ কি, এই পেঁয়াজের খোসাটা কিন্তু ভিজিয়ে রাখলে সেই পানিটা দিলে গাছগুলো ভালো থাকে। তাই এই তো দেখেন আমিও কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু অতএব তরকারির যত খোসা আছে সবগুলোই পানিতে মনে করেন যে ভিজিয়ে রেখে সার বানিয়ে তারপর কিন্তু আমি গাছে দিই। এতে করে গাছ কিন্তু মাশাআল্লাহ যেমন মানে সবুজ থাকে, তারপর আবার অনেক গাছে পাতা জন্মায়, মানে ডালপালা হয়ে নতুন নতুন মনে করেন যে পাতা হয়, তা দেখতে ভালোই লাগে কিন্তু। তাই এই জিনিসটা দিয়ে আমি অনেক উপকার পেয়েছি। তাই এখন আমি সবসময় তরকারি খোসাগুলো এভাবে ভিজিয়ে রেখে পানিতে তারপর কিন্তু প্রত্যেক মানে সপ্তাহ 2-1 বার দেওয়ার চেষ্টা করি। তাতেই দেখা যায় যে গাছগুলো সতেজ হয়ে থাকে আর গ্রোথও কিন্তু খুব ভালো হয়ে থাকে। অতএব আরও ভালো হতো যদি আমার আরেকটু রোদ পেত। আমার বারান্দা তেমন একটা রোদ আসে না, এই কারণে গাছগুলো তেমনভাবে বলে না, কিন্তু এমনি মনে করেন যে সবুজ থাকে, দেখতে ভালো লাগে। আর এখানে কি বলবো যে বাসার সামনে মানে রোডের সামনে যদি বাসা হয়ে থাকে একটা মানে ঝামেলা হয়ে যায় সারা দিন ধরে, মানে কি বলবো, মানে ছাদ ঢালাই দেওয়া হচ্ছে এমন শব্দ। কি 2 দিন তো কারেন্ট ছিল না, এখন আবার মানে পাশাপাশি বাসায় মানে ছাদ ঢালাই দেওয়া হচ্ছে, সেখানেও অতিরিক্ত শব্দতে মানে মাথা ঝিমঝিম করছে। কি যে একটা অবস্থা যাচ্ছে আজকে 1 সপ্তাহ ধরে, আল্লাহ পাকই জানে। আর এখানে দেখেন গ্যাসের কথা কি বলবো, খুবই কমে গিয়েছে গ্যাস, এই কারণে বাহির থেকে কিনে এনেছি নাস্তা। এখন ছেলেকে দিব, ছেলে কিন্তু অলরেডি কোচিং করে এসে পড়েছে। এখন কিন্তু 10টা বাজে, ও অতএব 8:30টার দিক দিয়ে কোচিংয়ে চলে গিয়েছে। এখন মনে করেন আসছে, তা আমরাও এখন থেকে কেউ নাস্তা করিনি। তা সকালবেলা সমস্ত ঘরের কাজকাম শেষ করে নিয়েছি, আর রান্না বান্না এখনও বাকি আছে। তাই নাস্তা ছেলেকে দিচ্ছি। ছেলে যেহেতু কোচিং করে আসছে তাই ছেলে ও আগে খাবে, তারপর পরে দিয়ে আমরা আরও কিছু কাজ আমার বাকি আছে, তারপর আমি খেয়ে নেব। সকালবেলা গ্যাস না থাকার কারণে এ কারণে লেট হয়ে গিয়েছে। তা লেট হওয়ার কারণে ছেলে তো নাস্তা না খেয়ে চলে গিয়েছে। এখন আসছে, এসে তারপরে তো নাস্তা দিলাম, এখন খেতে বসেছে। আগে দেখা যেত যে কয়েকদিন ধরে আম্মা বাসায় নেই, বেড়াতে গিয়েছে, দেখা যায় যে সকালের অনেক কাজই আম্মা করে ফেলতো। তা আমি একটু রিল্যাক্সভাবে কাজকাম করতাম, কিন্তু এখন তো আম্মা বাসা নেই, তাই সমস্ত ঘরের কাজকাম কিন্তু আমাকেই করতে হয়। তাই মনে করেন যে একটু দেরি হয়ে যায় সব কিছুতেই মানে করতে গেলে এরকম। ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি, আর ঘর দুয়ার সমস্ত মানে রুমটাই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রায় ধরতে গেলে আমার অর্ধেকের বেশি কাজই হয়ে গিয়েছে। এখন শুধু রান্না বান্নাটা আমি সেরে নেব, আর ডাইনিং টেবিলটা গোছানো বাকি আছে, কারণ একটা করলে আরেকটা মনে হয় কি যে থেকে যায়, এরকম একটা অবস্থা। এ তো দেখেন গ্যাসের পরিমাণ খুবই কম, তারপরও রান্না করতে চলে এসেছি। আজকে শুধু এক আইটেমই রান্না করব, আর বেশি কিছু করব না, যেহেতু আমরা মানুষজন খুবই কম, আদনানের বাবা, আমি আর আদনান 3 জন মানুষ, এই কারণে আর বেশি কিছু রান্না করব না। আর এমনি তো আমার শরীরটা তেমন একটা ভালো না, তা আল্লাহর রহমতে কালকে থেকে আজকে একটু ভালোই লাগছে। তাই সকাল সকালেই রান্নাটা সেরে নিচ্ছি। আর মনে করেন আদনানের বাবাকে বলেছিলাম যে আরও কিছু করবো কিনা, কিন্তু সে বলল যে না, কোনো কিছু করার দরকার নেই, তোমার যত শরীরটা তেমন একটা ভালো না। তারপর আবার এক আইটেম দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। আর যদি হয় গরুর মাংস, তাতে মানে আর কোনো কথাই নেই। তাই মনে করেন শুধু গরুর মাংস আলু দিয়ে রান্না করছিলাম। আর বলছিল যে একটু পাতলা ঝোল রেখো, কারণ অনেক দিন ধরে পাতলা ঝোল খাওয়া হচ্ছে না, তাই বলছিল। আর গরুর মাংসের পাতলা ঝোলটা কিন্তু ভালোই লাগে আমাদের। দেখা যায় মাঝে মাঝে আমরা বেশি কিছু করি না, এক আইটেম দিয়ে সুন্দরভাবে খেতে পারি। অনেকে আছে যে না,
অনেক রকমের আইটেম না হলে খাওয়া তাদের সম্ভব না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ধরনের আইটেম দিয়েও খেতে পারি, তারপর আবার এক আইটেম দিয়েও খেতে পারি, কারণ খাওয়া দিয়ে কথা। আবার মাঝে মাঝে মনে হয় যে না, বেশি কিছু না করে যদি 2-1 আইটেম করি তাতে দেখা যায় যে অনেক টাকায় সেভ হয়ে থাকে, কারণ যত আয় তত কিন্তু ব্যয়। তাই মনে করেন যে আমরা যেহেতু মধ্যবিত্ত, আমরা যদি সব কিছুই যদি একটু হিসেব করে চলি, দেখা যায় যে মানে খুব সুন্দরভাবে আমরা মাসটা পুরোপুরি চালাতে পারি। এই তো দেখেন আমি আজকে গরুর মাংস রান্না করতেছি। এই গরুর মাংসটা কিন্তু আপনার 800 টাকা। আমি চাইলে কিন্তু আরও 2টা আইটেম যদি রান্না করি তাহলে আমার আরও কত টাকা চলে যায়। অতএব কি এখানে আমার 1 কেজি থেকে আমি কিছু কমিয়ে রেখেছি, কারণ কি আমরা যত 3 জন অতএব হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কারণ আমি এখানে 3 পার মতো মাংস নিয়েছি, 1 পার মতো আমি উঠিয়ে রেখেছি। আর এই মাংসটা দিয়ে কিন্তু আমি রাত্রে তারপর আবার তারপরের দিনও কিন্তু আলহামদুলিল্লাহ মানে রুটি দিয়ে খাওয়া যাবে এরকম। কারণ আমি যেহেতু রাত্রে বয়সটা দিচ্ছি, আমি রাত্রেও খেয়েছি, দুপুরেও খেয়েছি, তারপর আবার মনে করেন যে এখনও আমার রয়েছে আলহামদুলিল্লাহ। সকালবেলাও কিন্তু রুটি দিয়ে সবার হয়ে যাবে এই গরুর মাংসটা। এক আইটেম খাবার দিয়ে কিন্তু ইচ্ছা যদি থাকে আপনার, তাহলে মনে করেন যে 2-3 বেলা কিন্তু অনায়াসে খেতে পারেন। এটা সম্পূর্ণই আপনার উপরে নির্ভর করে। আপনি যদি চান আরও কয়েক ধরনের আইটেম খেতে পারেন, কিন্তু আমি যেহেতু চিন্তা করলাম যে আজকে আমি প্রায় ধরতে গেলে কিন্তু 600 টাকার মতো আমি মাংস খাচ্ছি, কিন্তু সেখানে আবার যদি আমি ডিম বা আরও কিছু করতাম তাহলে দেখা যেত যে বাজেটের আরও বেশি চলে যেত। কারণ আমার ঘরে ডিম আছে ঠিক আছে, কিন্তু তারপর আবার বেগুন নাই, বেগুন আনতে গেলেও কিন্তু টাকার দরকার পড়ে। তাই চিন্তা করলাম যে থাক, তাহলে আর বাহির থেকে না এনে। এবং আদনানের বাবাও বলছিল যে না, বাড়তি কোনো খরচের দরকার নেই, যেহেতু আমরা 3 জন অতএব হয়ে যাবে আমাদের সুন্দরভাবে। তাই এক আইটেমেই রান্না করে নিচ্ছিলাম। আর গ্যাসের কথা কি বলবো, এই আছে এই নেই এরকম একটা অবস্থা। আগে তো তাও 9টা 10টা বাজে চলে যেত, এখন মনে হয় কি ভোর 6টা বাজে, মানে অল্প হয়ে যায় গ্যাসটা। কি থুয়ে কি করব দিশা পাই না ভোরবেলা উঠে। এই কারণে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বাহিরে থেকে কিনে এনে তারপর মনে করেন যে রুটি মানে সকালের নাস্তাটা খাওয়া হচ্ছে। তার ওখানে কিন্তু আমি মাংস বসিয়ে দিয়ে তারপর এখানে আসছি, মানে ডাইনিং রুমটা গোছানোর জন্য। সব রুমই আমার গোছানো হয়ে গিয়েছে, ডাইনিং রুমটা একটু হালকা পাতলা এলোমেলো, তেমন একটা না, তাই এটা একটু মানে হালকাভাবে গুছিয়ে নিচ্ছি। আমরা গৃহিণীরা কিন্তু এরকমই, দেখা যায় চুলায় রান্না বসিয়ে দিয়ে তারপর বিভিন্ন রকমের কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, পরে দিয়ে আবার সময় মতো আবার চুলার পার চলে যাই। এটাই হয়েছে আমাদের জীবন, কারণ সকাল থেকে উঠলেই কিন্তু একটার পর একটা কাজের কোনো শেষ নেই। দেখা যায় রাত্রে কিন্তু অনেক কাজই করে রাখি, যেমন কোটা বাছা থেকে পাকের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে রাখি। এটা কিন্তু রাত্রে আমরা যারা গৃহিণীরা আছি সেটা আমাদের দায়িত্ব। কারণ বর্তমানে যে গ্যাসের অবস্থা, অনেকেই কিন্তু ভোরবেলা নামাজ পড়ে আর শোয় না, রান্নাবান্নার কাজে লেগে পড়ে। এখন বর্তমান সময়ে ঢাকা শহরে কিন্তু এই একই অবস্থা। আর বিশেষ করে রাত্রে সবাই কাটা বাছা করে রাখে, জানি সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করতে পারে। যেমন আমিও রাতের বেলা কেটে বেছে সব কিছু রেখে দিই, খালি সকালবেলা রান্না বসিয়ে দিই। আর অতএব আজকে নামাজ পড়ে এই তো আদনান চলে এসেছে, আদনানের বাবার আসার আগেই। আর আমার কিন্তু অলরেডি মনে করেন যে রান্না প্রায় হয়ে গিয়েছে। আর ছেলে যেহেতু এসে পড়েছে, আর বাবাও এসে পড়বে, তাই গ্যাস তো পুরাই চলে গিয়েছে। তারপর আমি কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি, কোনো কিছু করার নেই। আমরা গৃহিণীরাই চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি, হাজব্যান্ডের অল্প ইনকামে টাকা সঞ্চয় করতে পারি। সব কিছুর ক্ষেত্রে যদি আমরা যদি মনে করেন যে কিছু কিছু করে টাকা জমাই, দেখা যায় এক সময় আমাদের অনেক টাকা হয়ে যায়। আমি প্রায় সময় মনে করেন যে কী করি, আমার কাছে যদি 10 টাকা 20 টাকা 5 টাকাও থাকে না, তারপর আমি ব্যাংকে ফালিয়ে দিই। অতএব দেখা যায় অনেক সময় মনে করেন যে যেহেতু আমি 4-5 মাস বা 1 বছর পর একবার যদি আমি ব্যাংকটা ভেঙে থাকি, দেখা যায় যে আমি 10 টাকা 20 টাকা বা 5 টাকা এরকম করে রাখি, সেখানেও কিন্তু আমার মাশাল্লাহ মনে করেন যে হয়ে যায়, মানে 4-5 হাজার টাকা এরকম হয়ে যায়। তাই এটাই যখনই মনে করেন যে খুচরা বাজার থেকে বা অন্য সব আরও
অনেক কিছুই কিন্তু আমরা মনে করেন যে নিত্য প্রয়োজনীয় বাজার করে থাকি। সেখান থেকে চাইলেও কিন্তু অনেক টাকা সেভ করা যায়। আমার কাছে বললামই তো, যখন যেই টাকাটা থাকে বাড়তি আমি সেই টাকাটাও রেখে দিই। অতএব মাঝে মাঝে কিন্তু আমার 1000, 2000, 3000 এরকম টাকাও থাকে। সেই টাকাটাও আমি রেখে দিই 100, 200, 300। যখন আমি দেখি যে না, আমার এই টাকাটা আমি সঞ্চয় করতে পেরেছি বা সব কিছু থেকেই অল্প অল্প করে, তখনই আমি এই টাকাটা রেখে দিই। কারণ কি, দেখা যায় যে এটা একটা আপদ বিপদের বন্ধু হয়ে থাকে, ভালো আর খারাপ দিকের একটা সঙ্গী হয়ে থাকে। কারণ আপনি বলতে পারবেন না, আপনি এখন যেমন আছেন একটু পরে নাও থাকতে পারেন। হয়তো আপনার দেখা যায় যে টাকা এমন একটা জিনিস, আপনার যখন প্রয়োজন পড়বে তখন কারো কাছে চাইলেও কিন্তু আপনি পাবেন না। আর যখন মনে করেন যে আপনার কাছে থাকবে, কারোর কাছে চাওয়ারও দরকার নেই। আর আপনার কাছে থাকলে সবাই আপনার কাছ থেকে চাইতে আসবে, কিন্তু আপনার কাছে যদি না থাকে, আপনি কেউ কাছে যান, তখন কিন্তু আপনি কারোর কাছ থেকে টাকা পাবেন না। কারণ এটাই কিন্তু নিয়ম। কথাই কিন্তু আছে, তেল আলা মাথায় সবাই তেল দেয়, আর যার তেল নেই তার মাথায় কিন্তু কেউই তেল দেয় না, এরকম একটা জিনিস। অতএব চেষ্টা করবেন যে আপনার যতটুকু আছে অতটুকুর ভিতরে আপনাকে চলতে হবে, কারো কাছে জানি হাত পাততে না হয়। কারণ কি, হাজব্যান্ডের অল্প ইনকাম দেখা যায় অনেক সময় আমাদের হিমশিম খেয়ে যায় আমরা, তারপরও কিছু করার নেই। সেখান থেকেই কিন্তু আমাদের এখন বর্তমানে যে সময়, সেই সময়টা কিন্তু মানিয়ে চলতে হবে। না হলে কিন্তু আমরা মনে করেন যে থেমেই থাকবো, কখনোই মানে সামনের দিকে আগাতে পারবো না। তাই ওই দিকে না চিন্তা করে সব সময় চিন্তা করতে হবে যে আমি জানি এইভাবে না থেমে থাকি, আমি জানি সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ একজন গৃহিণী পারে মনে করেন যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর অতএব এখন বাচ্চাদের যে খরচ, সেই খরচের কথা কি বলবো, বর্তমানে এখন স্কুলের খরচটাই কিন্তু সবচেয়ে বেশি মানে খরচের ভিতরে একটা পড়ে যায়। কারণ কি, বাচ্চাদের পড়াশোনা সব কিছুর ভিতরে কিন্তু খরচ লাগে। অতএব অনেকে দেখা যায় যে অল্প আয়ে হিমশিম খেয়ে যায়, বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে দেয়। অতএব 9, 10-এ উঠলেও কিন্তু পড়াশোনা বন্ধ করে দেয়, পারে না। কারণ কি, কিছু কিছু আছে, কেউ একবারেই সামর্থ্যর বাইরে, সে পারে না, নাজেহাল অবস্থা তার, সে ভাত খেতে ভাতই পায় না, তার সাবজেক্ট আমি আলাদা করলাম। আবার কিছু কিছু মায়েরা আছে যে তাদের মনে করেন যে হাজব্যান্ড যেই ইনকাম করে, সেই ইনকামের চাইতে কিন্তু তাদের বিলাসিতা মানে ব্যয়বহুলটা কিন্তু অনেক হয়ে যায়। তখন কিন্তু বাচ্চার পড়াশোনার দিকেও তেমন একটা খেয়াল নিতে পারে না। তার হাজব্যান্ডের অল্প ইনকাম, তার চাহিদা পূরণ করবে নাকি বাচ্চাকে পড়াবে? হ্যাঁ, অতএব বললাম তো, শুধু বাচ্চা না, 9, 10-এ উঠলেও কিন্তু অনেকের পড়া বন্ধ করে দেয় মা বাপরা। কারণ অনেক খরচ, এই খরচটা তারা সামলিয়ে উঠতে পারে না। তা উঠতে পারে না, আমি একবেলা কম খাই না, সমস্যা কি? তাতে তো কোনো সমস্যা নেই। না, আমার 3 বেলা ভরপুর খেতে হবে, মানে আমার যা মনে করেন শখ আছে তা পূরণ করতে হবে। অতএব কি, আমাদের আশেপাশে দেখি কিছু কিছু মানুষকে, সে উদ্দেশ্য করেই বললাম। কারণ সবাই তো আর এক না, অনেকে চিন্তা করে যে না, আমি অল্প খাবো, তারপরেও মনে করেন যে আমি অল্প পড়বো, আমার হাজব্যান্ডের ইনকাম কম, কিন্তু ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব। আর অনেকে কিন্তু এই জিনিসটা ভাবে না। তাই তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা যে আপনারা চিন্তা করবেন, আপনাদের ছেলে মেয়ে হয়েছে, আপনাদের এক একটা ভবিষ্যৎ। আপনারা আজকে যদি একটু কষ্ট করেন, দেখবেন ছেলে মেয়েকে যদি মানুষ করতে পারেন, এক সময় আপনি মানে ওরাই আপনাকে চালাবে। ওরাই এক একটা হয়েছে এক একটা সম্পদ, ছেলেমেয়েরাই হয়েছে মা বাবার এক একটা সম্পদ। তাই বললাম যে একটু হিসেব করে চললে সংসারটা এবং ছেলে মেয়ে নিয়ে খুব সুন্দরভাবে আমরা চলতে পারবো। আর এখানে দেখেন, আলহামদুলিল্লাহ, মাংসটা এত মজা হয়েছে, পোলাওটা অনেক মজা হয়েছে, সবাই কিন্তু এক আইটেম দিয়ে খাবারটা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আর ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।